আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। ওয়াটস অফ সাকসেসের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা এমন একজন প্রবাসী অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এত অল্প বয়সেই অনেকগুলো খ্যাতি এবং অর্জনের সাফল্য তার ঝুড়িতে সংগ্রহ করেছেন। এবং আহ, তার এই সাফল্যগুলোতে তিনি এখানেই তৃপ্ত হয়ে যাননি, প্রতিনিয়ত আরো বড় সাফল্যের জন্য নিজেকে তৈরি করছেন, কঠোর পরিশ্রম করছেন এবং অব্যাহত রেখেছেন তার সকল প্রচেষ্টা। দর্শক, আজকে আমরা জেরিন মাহমুদের সাথে কথা বলছি। জেরিন মাহমুদ এখন বর্তমানে কানাডার ভ্যাঙ্কুভার প্রবাসী এবং সেখানে তিনি একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। একটি আইটি ফার্মে তিনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সেই সাথে বিজনেস অ্যানালিস্ট হিসেবেও তার পেশাগত অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন এবং কাজ করছেন। এবং একই সাথে তিনি 2024 সালে তিনি অর্জন করেছেন মিস নর্থ আমেরিকা এর মুকুট। এবং এই সাফল্য অর্জনের পেছনে তার যে কঠোর পরিশ্রম, তার যে প্রচেষ্টা, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে তার কাছ থেকে বিশেষভাবে শুনবো। এবং জেরিন মাহমুদ সেই সঙ্গে কোয়ান্টাম পরিবারেরও একজন সদস্য। 375 ব্যাচে তিনি কোর্স করেছেন। তার মা এবং বাবা তারাও কোয়ান্টাম পরিবারের সদস্য এবং পারিবারিকভাবেই তিনি কোয়ান্টামের সাথে সম্পৃক্ত এবং নিজেকে একজন কোয়ান্টাম গ্র্যাজুয়েট হিসেবে পরিচয় দিতে তিনি খুবই গর্ববোধ করেন। তো আজকে আমরা জেরিন মাহমুদের কাছ থেকে তার জীবনের গল্প, তার স্বপ্ন, তার লক্ষ্য, তার বিশ্বাস, এই বিষয়গুলো নিয়ে শুনবো। আসসালামু আলাইকুম জেরিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপু অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আমি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি খুব ব্যস্ততার মধ্যে সময় কাটান এবং আমরা জানি যে এখন আপনার বেশ রাত, তারপরেও আপনি রাত জেগে আমাদের সাথে অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন। সেই জন্য আপনার কাছে জানাচ্ছি কৃতজ্ঞতা। প্রথমেই যদি একটু জানতে চাই যে আসলে আপনার মানে জন্ম কোথায় এবং বেড়ে ওঠা কিভাবে, এই বিষয়গুলো যদি, ছোটবেলার বিষয়গুলো যদি একটু বলেন। অনেক ধন্যবাদ আপু। কোয়ান্টামের সাথে আসলে সময় কাটানোটা আসলে অনেক একটা ভাগ্যের ব্যাপার। তো অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমাকে ওয়েলকাম করার জন্য। সো বেড়ে ওঠার কথা যদি বলি, আমার বেড়ে ওঠা বাংলাদেশে, ঢাকাতে। আর আমার পড়াশোনা শুরু হয় ভিকারুনসন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে। বিজ্ঞান বিভাগে আমার পড়াশোনা শুরু। সেখান থেকে আমার নর্থ সাউথে পড়াশোনা করা, বিবিএ আমি ওখানে শেষ করি। তো তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি এমবিএ ক্লাস শুরু করি। ওখানে 3টা সেমেস্টার করার পরপরই আমি কানাডাতে চলে যাই আমার মাস্টার্স এর জন্য ক্রালটন ইউনিভার্সিটিতে। তো এই তো পড়াশোনাটা আমি আপাতত এখানেই সমাপ্তি জানাই। মাস্টার্স এর পরে এরপরে আমি চাকরিতে ঢুকে যাই। এখন কাজ করছি একটা রিজিওনাল গভর্নমেন্টে অ্যাজ আ সিনিয়র বিজনেস অ্যানালিস্ট অ্যান্ড আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। তো বেশ ভালোই সময় চলে যাচ্ছে। তো আসলে ছোটবেলায় আপনার কি হওয়ার ইচ্ছা ছিল? এখন যা করছেন তাই কি হওয়ার ইচ্ছে ছিল, বা কি হতে চাইতেন? ছোটবেলায় তো আসলে আপু অনেক ছোট ছিলাম, তো কিছু চিন্তা আসলে ওভাবে করতাম না যে কি হতে চাই। যখন আসলে স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টও আসলে অত খারাপও ছিলাম না। তো এক একজন আসলে এক এক রকম করে স্বপ্ন দেখতো আমার জন্য, যে হয়তো আমি এটা হব, হয়তো আমি সেটা হব। ছোটবেলার আমি আর বড়বেলার আমির পার্সোনালিটির মধ্যে হিউজ একটা পিভট হয়। তো আমি স্বপ্ন দেখা আসলে শুরু করি যখন আমার মধ্যে ওই ম্যাচুরিটিটা আসে, যে হ্যাঁ আমি নিজের ডিসিশনটা আমি নিজে নিতে পারবো। আসলে তখন থেকে আমার স্বপ্ন দেখাটা শুরু হয়। সো খুব ছোটবেলা থেকে যে আমি স্বপ্ন দেখতাম যে আমি এটা হব সেটা হব, হয়তো ওভাবে করে আমি দেখতাম না, কিন্তু একটা সার্টেন পয়েন্টের পর থেকে আমি আসলে স্বপ্ন দেখা শুরু করি এবং দেখি যে স্বপ্ন দেখার যে শক্তিটা, সেটা আসলে একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। সেটার হয়তো ছোট্ট একটা উদাহরণ আমি। না, চমৎকার। তার মানে তো হচ্ছে যে আপনি যখন এখানে আপনার গ্রাজুয়েশন শেষ করলেন নর্থ সাউথ থেকে, তারপর আপনার যে কানাডায় যাওয়া, এটা কি আপনার প্ল্যানেরই অংশ ছিল, নাকি এক ধরনের ইনস্ট্যান্ট ডিসিশন? আসলে আমি যদি বলি যে কেন আসলে আমি কানাডাতে আসলাম বা কেন আসলে বাইরে মাস্টার্স করার আমার ইচ্ছা হলো, সেটার জন্য আমার পেছনের গল্পটা হয়তো একটু টানতে হবে। তো আমার যেহেতু বিকর্ণের সাথে পড়াশোনা শুরু করে এবং বিজ্ঞান বিভাগে আমি পড়াশোনা করি, তো নর্থ সাউথে আমি বিবিএ তে পড়াশোনা করি। এটাতে আমার হিউজ একটা চেঞ্জ আসে আমার মধ্যে। সো হয়তো কিছু জায়গা আমি একটু স্ট্রাগল করছিলাম, হয়তো বুঝতে পারছিলাম না।
তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আবার এমবিএ এর জন্য আমি ভর্তি হই, তখন আমি আসলে বুঝতে পারি যে হয়তো বিবিএটা আমার জন্য না। হয়তো আমি অনেক বেশি স্ট্রাগল করছি, এবং এটা নিয়ে যদি আমি আসলে সামনে আগাই, আমার হয়তো সাকসেসটা আমি হয়তো ওভাবে আমার জন্য আমি ক্রিয়েট করতে পারবো না। তো আমি তখনই আসলে সিদ্ধান্তটা নেই যে আমি কিভাবে আমার এই ক্যারিয়ারটাকে আমি চেঞ্জ করতে পারি, বা আমার পড়াশোনার যে ফিল্ডটা আমি সেটা চেঞ্জ করতে পারি। যেহেতু আমি বিবিএ তে ছিলাম, আমি হয়তো সলিড সায়েন্স আমি যেতে পারবো না ওই সময়টা, আমার জন্য ওইটা একটা বিশাল একটা একটা বন্ধ একটা দরজার মতো হয়ে গিয়েছিল, যেটা আমি হয়তো খুলতে পারবো না। তা আমার জন্য অনলি অপশন ছিল হচ্ছে আইটি, তথ্য প্রযুক্তি যেটা। তো আমি একটু রিসার্চ করা শুরু করি যে কোথায় আসলে আমি কোন প্রোগ্রামে আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারবো, কোন দেশটা আমার আসলে পিক করতে হবে। তো সবকিছু মিলে আমার মনে হয়েছিল যে ক্রলটন ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম তখন চলছিল, যে ওরা ওটাকে বলে টেকনোলজি ইনোভেশন ম্যানেজমেন্ট। সো এখানে আইটিও ছিল, এখানে বিজনেসও ছিল, খুব ভালো একটা প্রোগ্রাম ছিল আমার জন্য। তো আমি সেখানে অ্যাপ্লাই করি, আলহামদুলিল্লাহ আমি ওখানে চান্স পেয়ে যাই। তো ভিসা অ্যাপ্লাই করে ভিসা চলে আসে, এই তো এখান থেকে আমার জার্নি শুরু হয়। তো আপনার মা বাবার দুই সন্তান, তাদের একজন এবং বড় সন্তান মানে স্বাভাবিকভাবেই খুব আদরের, এবং যেটা হয় যে আমাদের দেশে মা বাবারা তো তাদের সন্তানদেরকে খুবই বলা যেতে পারে যে এক ধরনের পত্রপুটের আবরণে বড় করেন অধিকাংশ মা বাবাই, এবং আপনি সেরকম একটি পরিবারেরই সন্তান। এখান থেকে যখন কার্লটনে পড়ার জন্য আপনাকে বাইরে যেতে হলো, একা একা অনেক কিছু করতে হলো বা হয়তো সবকিছুই করতে হলো, এই যে একটা স্বনির্ভর জীবন যাপনের একটা শুরু, বা তারপর জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এটা কেমন ছিল আপনার অভিজ্ঞতাগুলো? আসলে আপু বাইরের লাইফটা না, আহ, দেশ থেকে দেখলে মনে হয় অনেক কালারফুল, কিন্তু অ্যাকচুয়ালি অনেক কঠিন। কারণ এখানে দেশে যে সাপোর্ট গুলো আমরা পেয়ে থাকি, সেখানে এই সাপোর্ট গুলো হয়তো পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো আলটিমেটলি একটা মানুষকে আসলে ইন্ডিপেন্ডেন্ট হতে হয় এখানে যদি সার্ভাইভ করতে হয়। তা আমিও সেটার ব্যতিক্রম না। তো দেশে যেহেতু ছিলাম, আপনি যেটা বললেন যে আমাদেরকে ছোট্ট একটা ফার্মের মধ্যে আসলে বড় করা হয়, যেটা আমরা সবাই করে থাকি। স্পেশালি মেয়েদের জন্য মনে হয় আরেকটু আমাদের মা বাবারা একটু বেশি প্রোটেক্টিভ থাকে, অনেক আর একটু বেশি দেখছি। করে। তো আমিও সেরকমই ছিলাম, সব জায়গায় মা বাবার সাথে যেতাম। কখনো হয়তো কোনো ফ্রেন্ডের বাসায় কখনো আসলে আমার থাকা হয়নি, কারণ ওই যে মা বাবা কি বকা দিবে, ওই একটা টেনশন বা একটা ভয় কাজ অ্যালাউ করতো করছেন না সবসময়। তো, অনেক মা বাবা অ্যালাউই করেন না। অ্যালাউ করেন। এক্স্যাক্টলি, আসলে ওটার পেছনে অনেক কারণও থাকে কেন কারণ আসলে থাকে। করে না। এটা আসলে বাইরে এসে আমি আমার ওই উপলব্ধিটা আরো বেশি হয়েছে যে কেন আসলে মা বাবা ওই জিনিসটা তখন করেছিল বলেই এখন হয়তো ওই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি যে আমি এখানে একা থাকছি, তাদের ওই টেনশনটা কাজ করছে না। যেটা বলছিলাম যে দেশে যেহেতু ওভাবে একটা গণ্ডির মধ্যে থাকতাম, তো হঠাৎ করে কানাডাতে আসার পর আমার মধ্যে বিশাল একটা কালচারাল একটা শক থাকে যে কোথায় আসলাম, কিভাবে সার্ভাইভ করব এখন। যদিও আমার রিলেটিভ এখানে থাকতো, বাট স্টিল তারাও তো একটা ব্যস্ততার মধ্যে থাকে সব সময়, তা আমাকে সময় দিতে পারবে না ওরকম করে। তো বেশ অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করেই আসলে আজকে এই পর্যন্ত আসা, পড়াশোনাটাকে মেনটেন করা। কারণ বাইরের পড়াশোনার সিস্টেম কিন্তু একেবারে অন্যরকম, অন্য। দেশের মতো এরকম হয়তো না। এখানে সবকিছু বেশি প্র্যাকটিক্যাল, মুখস্থ বিদ্যা বা বই, এখানে তো বই নেই কোনো, আসলে আপনাকে অনেকগুলো রিসোর্স দিবে, আপনি সেইগুলি পড়ে বুঝবেন যে কোনটা আসলে আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো অনেক বেশি লাইব্রেরি ওয়ার্ক করতে হয়, অনেক বেশি গ্রুপ স্টাডি করতে হয়, যেই জিনিসগুলোর সাথে হয়তো আমরা অনেক বেশি অ্যাকাস্টমড না বাংলাদেশের পড়া। হয়তো এখন চেঞ্জ হচ্ছে বাংলাদেশের পড়াশোনার মধ্যে, কিন্তু আমি যখন ছিলাম তখন হয়তো ওই জিনিসগুলো জাস্ট হয়তো ইন্ট্রোডিউস করা হচ্ছিল। হুম। তো বিশাল একটা কালচারাল শক ছিল আমার জন্য সেটা। পরিবেশগত কারণে হতে পারে, বন্ধু বান্ধবের কারণে হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, প্লাস একা থাকাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ডেফিনেটলি। ঘুম থেকে উঠে কি খাবো সেটা টেনশনে আগের রাতে আমার ঘুম আসতো না, আমার তো এরকম অনেক সিচুয়েশন হয়েছে। তারপর অনেক রাতে পড়াশোনা করতাম, পড়াশোনা বুঝতাম না, কারণ আমি আবার কমার্স থেকে আবার আইটিতে সায়েন্সে একটু আসার চেষ্টা করছিলাম। এখন আমরা যেটা চ্যাট জিপিটি, আমরা যে জিনিসটা অনেক বেশি ইউজ করি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো ইউজ করি, তখন আমি 7 বছর আগে আমি ওগুলো পড়েছি, এবং তখন আমার কোনো আইডিয়া ছিল না এগুলো কি জিনিস। আচ্ছা। তো
খুবই কষ্ট হতো আসলে। অনেক রাত কানতাম, কি করলাম, কেন করলাম, কেন আসলাম। আবার বাসায় ওভাবে বলতে পারতাম না, কারণ তারা হ্যাঁ, হয়তো কষ্ট পাবে, আমার কষ্ট দেখে তারা আরো বেশি কষ্ট পাবে। ওটা তো বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে আসলে আপু কিন্তু গিয়েছিলাম, তো কিন্তু বোধহয় মানে হাল ছেড়ে দেওয়ার কথা তো চিন্তা হয়নি, মানে গিভ আপ করে দেওয়ার কথা। না, হ্যাঁ, ওইটা আমার হয়নি, কারণ আমার ভেতর ওই মনোবলটা ছিল যে আমি যেহেতু এই পর্যন্ত এসেছি, আমাকে এটা শেষটা দেখতেই হবে, যেভাবেই হোক না কেন। কারণ আপু একটা জিনিস বলতে চাই, যে বাংলাদেশে একটা মেয়ে যখন গ্রাজুয়েট করে বা যখন আন্ডারগ্র্যাডটা শেষ করে, তখন একটা সোশ্যাল একটা প্রেশার থাকে ওর উপরে অনেক বেশি। একটা ছেলের এত হয়তো থাকে না, কিন্তু একটা মেয়ের অনেক বেশি প্রেশার থাকে, যে একটা বিয়ে নিয়ে যেই ট্যাবুটা আমাদের মধ্যে হ্যাঁ, মেয়েদের জন্য এখনো, যেটা করতেই হবে, এটা ছাড়া তুমি কোথাও মুভ করতে পারবে না। তো এবং তোমার কোনো আলহামদুলিল্লাহ। সাফল্যই সাফল্য না। হ্যাঁ, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। তো আপু আমি আলহামদুলিল্লাহ এটা বলতে পারি যে আমার মা বাবা, যদি আমার মনে হয় এটা কোয়ান্টামের জন্য হয়েছে হয়তো, যে তারা আচ্ছা, অনেক আগে কোয়ান্টাম করেছিল বলে তাদের ওই ট্র্যাডিশনাল যে চিন্তা ভাবনা সেটা তাদের মধ্যে ছিল না আসলে। অনেস্টলি তারা কখনো আমাকে কোনো কিছু নিয়ে কখনো প্রেশার করে না। ওরা হয়তো আমাকে বলে যে দুইটা অপশন সবসময় দেখায়, অপশন এ করলে এটার কনসিকুয়েন্স এটা, অপশন বি করলে এটা। সো তুমি কোনটার জন্য নিজেকে প্রিপেয়ার্ড মনে করো, তুমি সেটা করো, বিকজ ইউ আর অ্যান অ্যাডাল্ট নাও, ইউ ক্যান টেক ইউর ওন ডিসিশন, রাইট? সো ওরা সবসময় আমাকে ওপেন এন্ডে রেখে দেয়, এবং লাস্ট ডিসিশনটা আসলে আমিই নেই। কিন্তু বিয়ের কথা যেটা, বা দেশের সোসাইটির যে প্রেশারটা, সেটা আসলে তো প্যারেন্টসদেরকে ভালনারেবল করে ফেলা একটা সময়, তাই না? সো কিছু সময় আমি সেটা ফেস করেছি, এবং আমি চাচ্ছিলাম না আসলে যে আমার জীবনটা এখানেই আমি থামিয়ে দেই, যে বাংলাদেশে আমার জীবনটা আমি থামিয়ে দিই আসলে। সেই কারণেই হয়তো বাইরে যাওয়াটা আমার জন্য একটা এসকেপ রুট ছিল আসলে, যে আচ্ছা, আমি চাচ্ছিলাম আচ্ছা। যে দেশের বাইরেও আমি হ্যাঁ, চলে যাব, যেখানে আমি পড়াশোনাটাও করব। কারণ আমার ফ্যামিলি সবাই মাস্টার্স করা, আমার মা হচ্ছে অনেক আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা অলরেডি। সো একটা প্রেশার ছিল যে আমিও চাই যে ফ্যামিলি তার একটা মাস্টার্স একটা হোল্ডার আসুক এখানে, এবং আমি আমার ফ্যামিলি থেকে প্রথম সন্তান যে দেশের বাইরে গিয়ে মাস্টার্স করি। আমার মা বাবা অত্যন্ত আচ্ছা। প্রাউড ফিল করে আসলে সেটা নিয়ে। এই প্রেশার গুলো আসলে ছিল, আমার মনে হয় সেটা আমি একাই ফেস করি না, বাংলাদেশের প্রচুর মেয়েরা এই সেম জিনিসটা ফেস করে। তো আমার মনে হয় আমাদের আরো বেশি সাপোর্টিভ হওয়া উচিত মেয়েদের জন্য, যে কেন আসলে আমরা একটা মেয়েকে এখানে দমিয়ে রাখবো, দেই না তাকে আরেকটু সামনে আগাতে, দেই না দেখি ও কতটুকু আগাতে পারে। হুম। তো জেরিন, আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আপনার মতো যারা দেশের বাইরে পড়তে যেতে চান একটা একটা ফেজের পরে, তাদের জন্য আপনার রিয়েলিস্টিক যদি কোনো মানে লার্নিং যদি শেয়ার করতে চান, তো একটা তিনটা হতে পারে। আপু এটা আসলে ডিপেন্ড করে কে কি করতে চায়। এখন আমি করেছি বলে যে সবাইকে করতে হবে, নট নেসেসারি। আমি চেয়েছি কারণ আমি আমার লাইফটাকে চাইনি যে বাংলাদেশে আমি একটা জায়গার মধ্যে রেখে দিতে, আমি চাচ্ছিলাম আর একটু এক্সপ্লোর করার জন্য। কিন্তু কেউ যদি এক্সপ্লোর করতে চায়, প্রথম দরকার সাপোর্ট, স্পেশালি আপু মেয়েদের জন্য। কারণ মেয়েদেরকে একটা বাবলের মধ্যে রাখাটা মনে হয় সবাই একটু চায় কোনোভাবে। তো ওই বাবলটা আসলে আমাদেরকে ব্রেক করতে হবে, ওদেরকে সুযোগ দিতে হবে, ওদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে, ডিপেন্ডেন্ট যাতে না হয় মেয়েরা। তো এটার জন্য আমার মনে হয় যে ফ্যামিলির সাপোর্টটা খুবই দরকার, চারপাশের সাপোর্টটা, পিয়ার প্রেশার যাতে তার উপরে না থাকে, কোনো আনওয়ান্টেড কোয়েশ্চেন যাতে তাকে না করা হয়, কেন হ্যাঁ, এটা কিন্তু তুমি এই করছো না। সিচুয়েশন গুলোর ওপরে তো ওই মানে তরুণ বা তরুণীটির নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি বলতে চাচ্ছি হুম। যে তার নিজের নিয়ন্ত্রণ আছে এমন কি কি বিষয়ে আসলে সে নিজেকে নার্চার করতে পারে, বা সে নিজেকে শক্তিশালী করার জন্য আসলে সে কি করতে পারে, কারণ ওটাই প্রেশার তো ওটাই আসবেই। 100% আপু প্রেশার আসবে। যেটা সে নিজে করতে পারে সেটা হচ্ছে কোনো কিছুতে রিয়াক্ট না করা, নিজের নিয়ন্ত্রণটা যাতে আরেকজনের হাতে না যায়, যেটা আমরা কোয়ান্টাম থেকে শিখি। নিয়ন্ত্রণটা চলে গেলে কিন্তু পুরোটাই চলে গেল। জি। তো নিয়ন্ত্রণ যখন থাকবে নিজের কাছে, এবং আত্মবিশ্বাসটা কিন্তু, এবং কনফিডেন্সটা কিন্তু তখনই নিজের কাছে থাকে। এবং ফ্যামিলি সাপোর্টটা কেন বললাম, একটা মেয়ের জন্য এটা আসলে দরকার হয়, কারণ আমি আমি নিজে ওই জায়গাটা থেকে এসেছি। যতই আমার আত্মবিশ্বাস থাকুক না কেন, আমার খুব কাছের মানুষ যারা, ফ্যামিলির মানুষ যদি আমাকে সাপোর্ট না করে, আমি কিন্তু ওই রিসোর্সটা পাবো না, আমি কিন্তু ওই সাহসটা পাবো না সামনে আগানোর জন্য। আমার ওই জিনিসটা ছিল, আমার আত্মবিশ্বাস ছিল, এবং আত্মবিশ্বাস বাড়ার পেছনে আমার ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি ছিল সেখানে। জি। তো একটা মেয়ে যেটা করতে পারে, যে আনওয়ান্টেড যে কোয়েশ্চেন গুলো থাকে সেই জিনিসগুলোকে
সেই দিকে ফোকাস না করে নিজের উপরে ফোকাস করে নিজের ডেভেলপমেন্টটা কিভাবে করা যায় সেই জিনিসটার উপর ফোকাস করা দরকার। কারণ আরেকজনকে আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা যেটা কন্ট্রোল করতে পারবো আমাদের ইমোশনকে, আমাদের অ্যাকশনকে, আমাদের রিয়াকশনকে। সেটার উপর যদি ফোকাস করাটা আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো মানুষই হ্যাঁ, আসলে ঠিক। নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। না জেরিন, আপনার কথা থেকে আমি খুব সুন্দর একটা শব্দ পিক করলাম, মানে ফোকাস করা। আসলে ধরুন, সেটা দেশে থাকুক বা বিদেশে থাকুক, মানে যারা জীবনটাকে গড়ছে, গড়ার এই পর্যায়টাতে না, মানে প্রচুর ডিস্ট্রাকশন থাকে। এবং এই ডিস্ট্রাকশনগুলো থেকে নিজেকে বাঁচানোর, মানে এটা তো আসলে নিজেকেই কিন্তু সেভ করতে হবে। এটা এখানে মানে খুব বাইরের ফ্যাক্টরগুলো যতই বলা হোক, কিন্তু সেটা তো থাকবেই। তো এই ডিস্ট্রাকশনগুলোকে মানে এড়িয়ে চলাটা খুব, আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জীবনের আন্ডার কনস্ট্রাকশন ফেজটাতে। এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এখন তো আমরা একটা মডার্ন লাইফের মধ্যে থাকি, তাই না? সো মডার্ন লাইফ মানে হচ্ছে ইট কামস উইথ ডিস্ট্রাকশনস, লটস অফ ডিস্ট্রাকশনস, লটস অফ ডিস্ট্রাকশন। রাইট? সো এইটাকে একমাত্র কন্ট্রোল করার একটা টিপ যদি বলি সেটা হচ্ছে মেডিটেশন, মাইন্ডফুলনেস যেটাকে বলে। একটা জায়গায় নিজেকে আনা, বিক্ষিপ্ত মন থাকলে না আসলে কোনো দিকেই ফোকাস করা যায় না, রাইট? সো জি। আমার জন্য মেডিটেশন ইজ আ মাস্ট। আমি মেডিটেশন নিয়ে হয়তো পরে আপনার প্রশ্ন থাকতে পারে, সেটার জন্য আমি রেডি। কারণ এটার জন্য আমার কিছু অবজারভেশন আছে যেটা আমি নিজের লাইফে আমি অ্যাপ্লাই করেছি, এবং এটার পজিটিভ অনেক আউটকাম আমি দেখেছি। জি। না, ইনশাল্লাহ আমরা মেডিটেশন নিয়ে আপনার কাছ থেকে শুনবো। তো আমরা আপনার এই যে 2024 সালের যে একটা অসাধারণ সাফল্য, নর্থ আমেরিকা ওয়ার্ল্ড যে আহ, খেতাবটি আপনি জিতেছেন, এটার ব্যাপারে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। কিভাবে শুরু হলো প্রক্রিয়াটা, বা কি হলো? আচ্ছা, তো এটার পেছনে আসলে আমার অ্যাপ্লাই করাটা কেন, এটা নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে। তো আমার মনে হয় এটার মাধ্যমে অনেকেই জানতে পারবে যে আসলে কেন, কারণটা কি ছিল আসলে। কারণ আমি তো আসলে বিনোদন জগতের কেউ না, আমি আর 8-10টা সাধারণ মেয়ের মতোই একজন, যে হচ্ছে 9 to 5 জব করি, দ্যাটস ইট। তো আমার এটার পেছনে আসলে কারণটা ছিল কি, আমি যখন মাস্টার্স করার জন্য বাইরে আসি এবং মাস্টার্স করি, প্লাস আমি এখন যেই ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করেছি আমার, তো বাংলাদেশ থেকে যখন মেয়েরা আসে বা আমার ফ্রেন্ডরা আসে বা আমার কাজিনসরা যেই হোক না কেন, আমাকে অনেক প্রশ্ন করে যে তুমি কিভাবে করলা, বা কি কি চ্যালেঞ্জেস গুলো তুমি ফেস করছো, বা এই যে এই চ্যালেঞ্জেস গুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি। তো যখন এরকম অনেক প্রশ্ন আমি শুনতাম, প্লাস আমি যেহেতু কমার্স থেকে আবার আইটিতে মানে একটু সায়েন্সের ফিল্ডে আমি গিয়েছি, বিশাল একটা পিভট আমার হয়। তো এটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন যে আমরাও করতে চাই, কিভাবে করব, আসলে সাহসটা কোত্থেকে বা রিসোর্সটা কোত্থেকে। তো আমি তখন চিন্তা করলাম কি, যে আমি কি ওদেরকে কোনো হেল্প করতে পারি, আমি কি একটা রিসোর্স হতে পারি ওদের জন্য, যে আমি যেহেতু করলাম so আমার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে এটার প্রতি, রাইট? যে আমি জানি আসলে যে কিভাবে লাইফটাকে ন্যাভিগেট করা যাবে এখন। তো ওইটার জন্য আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আসলে কি করা যায়, যে প্রথম সবাইকে মেসেজ দিয়ে ফোনে বলে আসলে হয় না, অনেক সময় জিনিসগুলো ঠিক মতো এক্সপ্লেন করা যায় না। তো আমি যদি একটা প্ল্যাটফর্ম পেতাম, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আসলে জিনিসগুলো যদি কনসার্ন গুলো রেজ করতাম, ওই প্রবলেম গুলো নিয়ে কথা বলতাম এবং কিভাবে লাইফটাকে ন্যাভিগেট করা যায় ওই জিনিসগুলো নিয়ে কথা বলার সুযোগ পেতাম, তাহলে অনেক ভালো হতো। তো এরকম চিন্তা করতাম, অনেক সময় অনেক কিছু রিসার্চ করতাম। তো করতে করতে একবার সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পোস্ট আমার কাছে আসলো যে ওরা এরকম কুইন্স চাচ্ছেন, ওই টাইপের কুইন্স যারা হচ্ছে স্পোক্স পার্সন হিসেবে কাজ করবে। ওরা সোশ্যাল প্রবলেম গুলো নিয়ে কথা বলবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে, আহ বিভিন্ন জিনিস হাইলাইট করবে। সো এই টাইপের ওরা স্পোক্স পার্সন চাচ্ছে। তো আমি অ্যাপ্লাই করলাম খুব কৌতূহল নিয়েই, যে আসলে কি এটাতে আছে একটু দেখি। তো আমার যে প্রথম ইন্টারভিউটা হলো, ওরা হচ্ছে ওখানে একটা অ্যাডভোকেসি টপিক চায় যে আপনি কেন এই প্ল্যাটফর্মটা ইউজ করতে চান। তো আমার জন্য ছিল হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। বাট উইমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু আপু অনেক বড় একটা ডোমেইন। হ্যাঁ। তো এত বড় নিয়ে তো আসলে কাজ করা যায় না, একজনের পক্ষে সম্ভব হয় না সেটা করা। তো হুম। আমি যদি এটা কারো ন্যারো ডাউন করি, আমারটা ছিল উইমেন ইন স্টেম ফিল্ড। সো স্টেম স্ট্যান্ডস ফর সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ। সো এই ফিল্ডটা নিয়ে আমি কাজ করতে চাই, কারণ আমি নিজেও যেহেতু আইটিতে কাজ করি, কমার্স থেকে আইটিতে আসলাম। তো কিভাবে আসলে এখানে আমি আমার ক্যারিয়ারটাকে বা আমার নলেজটাকে বা আমি আমার লাইফটাকে এটার চারপাশ করে আমি লাইফটাকে আমি বিল্ড করতে পারবো। তো আম, ওদেরকে আমি ইন্টারভিউ দিলাম, ওদেরকে আমি বললাম যে কেন আসলে আমি ইউজ করতে চাই, কেন আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই অ্যান্ড স্টাফ লাইক দ্যাট।
তো ওরা এটা পছন্দ করে, কারণ ওদের কাছে মনে হয় যে এটা একটু অন্য টাইপের একটা আইডিয়া বা অন্য টাইপের একটা অ্যাডভোকেসি। তো এটা করার পরে ওরা আমাকে সিলেক্ট করে। তো সিলেক্ট করার পরে আমার প্রথম যেটা, এটা কিন্তু নর্থ আমেরিকা ওয়ার্ল্ড না, আমি প্রথম যেটা উইন করি সেটা হচ্ছে মিস কানাডা ওয়ার্ল্ড, কিন্তু সেখানে আমি রানার্স আপ হই। আচ্ছা। তো রানার্স আপ হওয়ার পরে আমার কাছে মনে হলো কি, যে আমার ভেতর এখনো আরো অনেক পোটেনশিয়াল আছে যেটা আমি হয়তো দেখাতে পারিনি স্টেজে বা ওই প্রসেসের মধ্যে। তো এই কারণে আমার সেকেন্ড বার করা হচ্ছে মিস নর্থ আমেরিকা ওয়ার্ল্ড, যেখানে আমি সেম টপিক নিয়ে আবার ওদের সামনে যাই, আবার এক্সপ্লেন করি যে কেন আমি আরো বিগার প্ল্যাটফর্মটা চাচ্ছি আমার অ্যাডভোকেসিটাকে আরো সামনে নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সবার ইচ্ছায়, আমার মা বাবার দোয়ায়, সৃষ্টিকর্তার দোয়ায়, সবার সাপোর্ট এবং হয়তো আমার একটু চেষ্টা ছিল, সবকিছু মিলে হয়তো টাইটেলটা আমি জিতি আর কি। তো আমার বেসিক্যালি এরিয়া অফ ওয়ার্ক হচ্ছে ওয়েমেন ইন স্টেম, এই ফিল্ডটা নিয়ে কাজ করা। ইভেন আমি আমার অফিসে, আমার যে ওয়ার্ক প্লেস, আমি যেহেতু রিজিওনাল গভর্নমেন্টে কাজ করি, সো ওখানে আমাদের ছোট্ট একটা কমিটি আছে, আমরা সেটাকে অস্টেম বলি। ইট স্ট্যান্ডস ফর অ্যাডভোকেসি ফর ওয়েমেন ইন স্টেম ফিল্ড। তো আমি ওখানে কোচের হিসেবে কাজ করছি, অস্টিম যে কমিটিটা আমাদের। সো আমরা যেটা করি যে আমরা ভ্যানকুভারের বিভিন্ন যে টপ নচ ইউনিভার্সিটিস গুলো আছে, যেমন ইউবিসি, হুম। যেমন এসএফইউ, ওদের সাথে আমরা কোলাবোরেট করি, ওদের সাথে আমরা আম, বিভিন্ন ওয়ার্কশপস করি, ওদেরকে আমরা মাঝে মাঝে আমাদের ইনভাইট করে নিয়ে আসি, সো দ্যাট ওরা অ্যাওয়ারনেস মূলক কথাবার্তা বলুক। বিকজ আপু কি, প্রবলেম সলভ করার আগে আমাদেরকে না আগে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে কেন আসলে আমরা এই জিনিসটা সলভ করতে চাচ্ছি, জি। রাইট? আমরা যখন অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করব, মানুষ যখন বুঝবে যে একটা প্রবলেম আসলেই আছে, তখনই কিন্তু আমরা সলিউশনের দিকে যেতে পারি, বা অ্যাটলিস্ট আমরা কথা বলতে পারি সেটা নিয়ে। হুম। তো আমাদের কাজই হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, বিভিন্ন জায়গায় স্পোক্স পার্সন হিসেবে নিজেও যাওয়া। যেমন আমিও বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে গিয়ে আমি ওদের সাথে কথা বলি, আমি নিজেও প্যানেলিস্ট মেম্বার হিসেবে কাজ করি। আমার খুব ভালো লাগে সবার সাথে এরকম ওয়ান টু ওয়ান ইন্টারাক্ট করতে, যখন সবাই এসে আমাকে বলে যে তুমি যেভাবে করেছো আমাদেরকে শিখাও কিভাবে তুমি হুম। করবে, তখন মনে হয় যে হ্যাঁ, একটু হলেও হয়তো আমার এক্সপিরিয়েন্সটা কারো হয়তো কাজে লাগছে, হয়তো আমিও কোনো পজিটিভ কোনো একটা কাজে আমি নিজেকে, এই সেবায় হয়তো আমি নিজেকে দেখতে পাচ্ছি। তো ভালো লাগে সবকিছু মিলিয়ে। তো এভাবেই আসলে আমার এই প্যাজেন্ট্রিতে আসলে আম, আমার প্রবেশ করা। এবং সৌন্দর্যের কথা যদি আসে, আমরা তো যে মনে করি যে প্যাজেন্ট্রি মানে হচ্ছে সুন্দর চেহারা থাকতে হবে সবকিছু। আমি যেটা এভাবে দেখি যে একটা জিনিস যখন আপু আপনি সুন্দর করে কারোর সামনে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু সেটার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। তো আমার মনে হয় সৌন্দর্যের জায়গাটা আসলে ওখানেই আসে, যে সহজ হয়ে যায় কি, যে একটা প্রবলেম আপনি যখন এটা নিয়ে কথা বলছেন, সেটা সলভ করার জন্য আপনার রিসোর্স লাগবে, এবং রিসোর্স কাদের কাছে আছে? কমিউনিটির লিডারদের কাছে। তা আপনি যদি সুন্দর করে জিনিসটা তাদের সামনে প্রেজেন্ট করেন, তখন কিন্তু কমিউনিকেশনটা ইজি হয়ে যায় এবং তারাও বুঝতে পারে যে কি টাইপের হেল্প লাগবে আপনার ওই প্রবলেম গুলোকে সলভ করার জন্য। সো আমার মনে হয় ওখান থেকে আমি সৌন্দর্যের জিনিসটা একটু নিব, যে সুন্দর করে প্রেজেন্ট করলে গ্রহণযোগ্যতা বেড়ে যায় বলেই প্যাজেন্টি প্ল্যাটফর্মটা আমার জন্য, হয়তো আমি এটাকে ইউজ করতে চাই টু অ্যাম্পলিফাই মাই ভয়েস। আমি যেই জিনিসগুলোতে বিশ্বাস করি, যে প্রবলেম গুলো নিয়ে আমি কথা বলতে চাই, কনসার্নস গুলো নিয়ে কথা বলতে চাই, সেই কারণে আসলে আমার এই প্যাজেন্ট্রিতে পার্টিসিপেট করা আসলে। খুব খুব ভাল লাগছে আসলে। মানে আমরাও একই চিন্তায় অ্যালাইন্ড। আপনার কাছে আসলে যদি জানতে চাই, এই যে স্টেম ফিল্ডে নারীদের, আহ, তার মানে আপনি কানাডায় ভ্যাঙ্কুভারে বসে এটা নিয়ে কাজ করছেন, তার মানে এটা শুধু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোরই, মানে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশগুলোরই সমস্যা না। এটা হয়তো মানে গোটা পৃথিবীর, এমনকি উন্নত বিশ্বেরও সমস্যা, যে সেখানেও আমরা নারীদেরকে হয়তো স্টেম ফিল্ডে কম পাচ্ছি। আপনারা যেহেতু এটার অ্যাডভোকেসি নিয়ে আরো যারা প্রেশার গ্রুপ আছে সবাইকে নিয়ে একসাথে যেহেতু কাজ করছেন, আপনার কি মনে হয় মানে মূল চ্যালেঞ্জটা আসলে কোথায়, বা কি আপনি দেখেছেন? প্রবলেম বলতে কি আপু, আমি বলবো যে আমাদের মধ্যে একটা মাইন্ডসেটই আছে যে টেকনিক্যাল সাইড মানে হচ্ছে এটা ছেলেদের সাইড, এবং ছেলেদের। অ্যাডমিনিস্ট্রেশন সাইড মানে হচ্ছে মেয়েদের সাইড, যেখানে হচ্ছে বসে কাজ করবে বা হয়তো খুব একটা বেশি ব্রেন ওয়ার্ক করতে হচ্ছে না সেখানে, রাইট? সো আমার কাছে এই টাইপের স্টেরিওটাইপ চিন্তা ভাবনা আমার পছন্দ না। এখানে আমরা অনেক টাইমে বলি যে টেকনিক্যাল জিনিসে ছেলেরা অনেক বেশি ভালো করে, আমার মনে হয় ওরকম কোনো কিছু না আসলে। যে যত বেশি ব্রেইন ওয়ার্ক করবে তার মধ্যে সেই স্কিলটা ডেভেলপ করে, স্কিলের তো আসলে আপু কোনো জেন্ডার নেই, তাই না? যে স্কিলটাকে নার্চার করবে সেই সেই জিনিসটাকে অর্জন করতে পারবে, রাইট? সো
চ্যালেঞ্জ বলতে আমি যেটা বলবো যে দুইটা চ্যালেঞ্জ বলবো, একটা হচ্ছে আমাদের সোসাইটি যেভাবে আমাদেরকে গ্রুম করে ছোটবেলা থেকে, যে মেয়ে হলে এই টাইপের পেশা দেখতে হবে, ছেলে হলে এই টাইপের পেশা দেখতে হবে। হয় কি ছোটবেলা থেকেই যখন আপনি কন্ডিশন হতে থাকেন, আপনার মাইন্ড কিন্তু সেভাবেই কাজ করতে থাকে, রাইট? হুম। সো এই জিনিসটা আমাদেরকে আসলে চেঞ্জ করতে হবে। আমাদের মেয়েদেরকে যেমন আমরা আরেকটা ছোটবেলায় ছেলে। কোলাটারাল জিনিস হয়তো আসে, আমি জানি না এটা, মানে আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন, আপনি আরেকটু ভালো কাছ থেকে দেখছেন। আরেকটা যেটা কোলাটারাল ইস্যু আসে সেটা হচ্ছে যে একটা মেয়েকে তো এরপরে যে পরিবার গঠন করতে হয়, তো দেখা হুম। যায় যে ফ্যামিলি রেসপন্সিবিলিটির একটা বড় অংশ, অনেক সময় এটা 80-20 হয়তো বা হয়ে যায়, অনেক সময় 100%-এ হয়ে যায়, যে ওই মেয়েটিকে সামলাতে হয়। ওটা চিন্তা করে হয়তো অনেক সময় মানে ক্যারিয়ারে যে পরিমাণ রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, যে পরিমাণ টাইম ইনভেস্ট করা দরকার, এটা হয়তো মেয়েটি পেরে ওঠে না চাওয়া সত্ত্বেও। এইটা কি কোনো চ্যালেঞ্জ কিনা, বা এটাকে আসলে কিভাবে একটি মেয়ে ওভারকাম করতে পারে বলে আপনি মানে আপনার কাছে মনে খুবই হয়? সুন্দর প্রশ্ন আপু, খুবই সুন্দর প্রশ্ন। কারণ এই জিনিসটা না আসলে আমার মনে হয় সাউথ এশিয়ান কান্ট্রিতে একটু বেশি দেখা যায়, যেখানে হচ্ছে মেয়েটাকেই সবকিছু করতে হয়। আচ্ছা। কারণ এখানে এখানে কিন্তু সবকিছু 50-50। আচ্ছা। যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো কিছু নেই, তো সবকিছুই 50-50 ইন আ সেন্স যে বাচ্চাটা তো বা একটা ফ্যামিলি যখন হয় এটা তো দুজনেরই, এটা তো একজনের না, জি। তাই না? সো মা যেমন রেসপন্সিবল, বাবাও কিন্তু ওভাবেই রেসপন্সিবল। এবং এখানকার দেশে যেমন ম্যাটারনিটি লিভ থাকে, একটা মা যখন কনসিভ করে, যখন সে যখন ওই ওই লিভটা নেয় সেটাকে ম্যাটারনিটি লিভ বলে। এখানে কিন্তু প্যাটার্নিটি লিভও আছে, জি। বাবারাও লিভ নেন। সো মা হচ্ছে প্রথমে লিভটা নেন, নিয়ে মা যখন ডেলিভারি দেন তখন সে ব্যাক করে কাজে, তখন বাবা গিয়ে প্যাটার্নিটি লিভটা নেয়, সো দ্যাট মা কাজে ব্যাক করতে পারে, বাবা তখন বাসায় বাচ্চা টেক কেয়ারটা করতে পারে, সো জিনিসটা ব্যালেন্স হয়, রাইট? জি। আমাদের দেশে হচ্ছে একজনের উপরেই সব দায়িত্ব দিয়ে বাকি সবাই হচ্ছে বিশেষজ্ঞের মতো বিভিন্ন সাজেশন তাকে দিতে থাকে, এটা করতে হবে সেটা করতে হবে, রাদার দ্যান হেল্প করা। সো এই মাইন্ডসেটটা আসলে চেঞ্জ করতে হবে। সংসার বা ফ্যামিলি যেটাই হোক না কেন, এটা দুইজনের, এটা কখনো একজনের না। হুম। একজনের উপর দিয়ে কখনো সেটা হয় না। যখনই আসলে ওই যে ঘুরে ফিরে আমার একই কথাই আসবে, ফ্যামিলি সাপোর্টটা যখন অনেক বেশি থাকে তখন মেয়েরা আসলে কোনো কিছুতেই তাকে আটকানো যায় না, সে সামনে আগাবেই। আর কিছু বায়োলজিক্যাল ব্যাপার তো থাকবেই। সো ওটাতে আসলে এই কম্প্যারিজন বা এটা আসলে ডিবেটের কোনো পার্ট হতেই পারে না, হুম। কারণ ওটা আসলে ডিবেট করার মতো কিছুই না। কিন্তু আমার মনে হয় সুযোগের ব্যাপার যেটা, অপরচুনিটির ব্যাপার যেটা, সেটা আসলে দুজনেরই সমান হওয়া উচিত। কে কোনটা পিক করবে সেটা তাদের ব্যাপার। জি। এটার সাথে একটু আমি যদি একটা মানে রিলেটেড একটা কোশ্চেন করি, যে নারী অধিকার নিয়ে যারা কাজ করেন, আহ, নারীর ক্ষমতায়ন বা নারী অধিকার নিয়ে যারা কাজ করেন, আমরা কখনো কখনো তাদেরকে একটা এক ধরনের উম, মানে কাইন্ড অফ মানে পুরুষের বিরুদ্ধে একটা দ্বান্দ্বিক অবস্থানে দেখতে পাই, অ্যাজ ইফ যে তারা মানে তারা আসলে যুদ্ধে নেমে গেছে ছেলেদের বিরুদ্ধে। তো আসলে আপনি কিভাবে দেখেন এই আন্দোলনটাকে বা এই অধিকার আদায়ের প্রক্রিয়াটাকে? আপু আমার কাছে ফেমিনিজম মানে হচ্ছে কি, যে আপনি যেটা বললেন যে ছেলে বিদ্বেষী, ছেলে পছন্দ করি না বা অ্যান্টাই ছেলে, আমার কাছে এমন মনে হয় না। আসলে আমার কাছে পার্সোনালি আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ফেমিনিজম মানে হচ্ছে যে একটা একটা অপরচুনিটি, সেটা একটা ছেলে যেটা পাবে একটা মেয়ে সেমটাই পাওয়া উচিত। এটা হচ্ছে আমার কাছে আহ ফেমিনিজম, বা যেটাকে আমরা সম অধিকারের জায়গাটা যদি আমি বলি বা সাম্যতা সেটা। কিন্তু আমি কিন্তু কখনোই বলবো না যে একটা ছেলে আহ জিমে গিয়ে এই ওয়েটটা গেইন করছে, একটা মেয়েকে সেমই করতে হবে, না করলে সেটা একই হলো না। এগুলো কোনো কিছু না। আমার কাছে এটা খুবই মনে হয় যে পয়েন্টলেস একটা আর্গুমেন্ট। এটা যারা করে আমি জানি না আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে তারা করেন, কিন্তু আমার কাছে ফেমিনিজম বা সম অধিকার যেটা, সেটা হচ্ছে যে সেরিব্রাল অপরচুনিটি। আমি যেই কাজটা করতে পারি আমাকেও সেই সুযোগটা দেওয়া উচিত, আমাকেও সেই রিসোর্স গুলো দেওয়া উচিত, যাতে আমিও নিজেকে ওই স্কিলফুল একটা সিচুয়েশনের মধ্যে রেখে নিজেকে ডেভেলপ করতে পারি এবং সেই কাজটা আমি করার সুযোগটা পাই। আমাকে সুযোগটা দিতে হবে। জি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ছোটবেলায় আমরা যেভাবে নিজেদেরকে ট্রেন করি বা আমাদের সোসাইটি আমাদেরকে যেমন ট্রেন করে, দেখেন যে একটা ছোট বাচ্চা ছেলে যখন বড় হয় তাকে আমরা গাড়ি দেই বা পাজলস দেই খেলার জন্য,
আর একটা মেয়ে যখন বড় হয় তাকে আমরা পুতুল দেই খেলার জন্য। হুম। তাকে মাইন্ডসেটটাই দিয়ে রাখছি যে তার একটা সময় সংসার করতে হবে যাতে সে ওইভাবেই নিজেকে বিল্ড আপ করে। তো এখানেই তো আমরা তৈরি করছি, তাদেরকে কন্ডিশন করে দিচ্ছি অলরেডি। আমরা কিভাবে আশা করবো একটা মেয়ে যখন বড় হবে তাকে বলার জন্য যে তুমি তো আসলে পারো না। আমি কেন পারছি না সেটা রুট প্রবলেমটা তো আসলে আমাকে যখন আপব্রিঙ্গিং করা হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে। কেন আমরা একটা মেয়েকে আমরা পাজলস দিচ্ছি না সেটা সলভ করার জন্য? তাতে তার ব্রেন ওয়ার্ক হচ্ছে, রাইট? তার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে সেখান থেকে। সো না, তাছাড়াও আমাদের মানে একটা মেয়ে সংসারে, যেই মেয়েটা সংসার সামলাচ্ছে, আমরা যাদেরকে খুব সুন্দর করে হোম মেকার বলি, আমি কেন হুম হুম। ভাবছি যে তার মেধার অপচয় হচ্ছে? বরং আমি তো বলবো যে আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন, মানে সুপারম্যানের মতো, সুপার ওমেন বা সুপারম্যান। আমি তো বলবো যে একটা সংসারে যিনি মা, শি ইজ আ সুপার ওমেন, রাইট? মানে কারণ তাকে একসাথে মাল্টাই টাস্ক করতে হচ্ছে, তাকে একসাথে মাল্টাই ম্যানেজমেন্ট করতে হচ্ছে, মাইক্রো ম্যানেজ করতে হচ্ছে, ম্যাক্রো ম্যানেজ করতে হচ্ছে, এবং প্রত্যেকের মন বুঝে চলতে হচ্ছে, প্রত্যেককে সামলাতে হচ্ছে, প্রত্যেককে হ্যান্ডেল করতে হচ্ছে। তো এটা তো, এবং তাকে মানে তিনি আসলে 24 আওয়ার অফিস করছেন যদি আমরা বলি। তাহলে আমরা কেন ভাবছি যে একটা মেয়ে হোম মেকার হলেই তার মেধার অপচয় হচ্ছে? বা যেমন আপনি বা আপনার ছোট বোন, আপনাদেরকে ডেফিনেটলি আমি মানে যেটা জানি যে আপনার বাবা খুবই ব্যস্ত একজন প্রফেশনাল ছিলেন, স্বাভাবিকভাবে আপনারা কিন্তু আপনার মায়ের নার্চারটা বেশি পেয়েছেন, এবং তিনি আপনাদেরকে সেই মনোযোগ, সেই প্যারেন্টিংটা করেছেন বলে কিন্তু আজকে আপনি এখানে। আমি জানি না, আপনি নিশ্চয়ই এটা স্বীকার অবশ্যই করেন। আমি আপু, আমি আমার অবশ্যই। নিজের মায়ের দিকে তাকালে একই বিষয় দেখতে পাই। সো এই কনসেপ্টটাও আসলে আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে আলাপ হওয়া দরকার, যে আসলে অবশ্যই। এটা তো, এটা তো কোনোভাবেই কোনো মিন কাজ না, রাইট? তো একদমই না। এটাই মানে আপনার আপনার টেকটাও তো বোধহয় তাই। আপনি কি বলবেন? অবশ্যই আপু, কারণ হচ্ছে কি যে আমার পয়েন্ট হচ্ছে ওইটাই যে আমার মা, যেমন আমি বললাম যে সে কিন্তু মাস্টার্স পাশ করা ঢাকা ইউনিভার্সিটি থেকে, জি। সেই অনেক আগের, রাইট? সো কোনোভাবেই প্রশ্ন আসার কথাই না যে তার মধ্যে কোনো নলেজ নাই বা তার কোনো যোগ্যতা নেই বা এরকম কোনো প্রশ্ন আসার সুযোগই নাই সেখানে। কিন্তু তিনি একজন সাকসেসফুল হোম মেকার, কারণ এটা তার চয়েস ছিল। জি। জি। তা আমার কথা হচ্ছে চয়েস যেটাই হতে পারে আমাকে সুযোগটা দিতে হবে, আমার সামনে যাতে অপরচুনিটিস গুলো থাকে, এবং আমি কি করব সেটা আমার ব্যাপার। আমার পয়েন্ট হচ্ছে ওইটাই যে কেউ হাউস মেকার হতে পারে, কেউ আইটি প্রফেশনাল হতে পারে, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, যে কোনো কিছুই হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে আমাকে বেঁধে দিও না কোনো কিছু, যে জি। তুমি মেয়ে তোমাকে এটাই করতে হবে, না আমাকে এটা করতে হবে না। আমি যদি কোনো কিছু করি সেটা আমার চয়েস থেকে আমি করবো। সো আমি হোম মেকারদের প্রতি, সরি আপু আরেকটু বলি, হোম মেকারদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক রেসপেক্ট। কারণ আমি আমার নিজের মাকে দেখেছি সে কতটা কষ্ট করে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে আমাকে আর আমার বোনকে তিনি বড় করেছেন। অবশ্যই বাবা এখানে ছিল, কিন্তু যেটা বললেন যে যেহেতু মায়ের সংস্পর্শে বেশি বাচ্চাদের থাকা হয় আসলে, সো কিছুটা স্কিল হয়তো সেখান থেকেই নেওয়া হয়, বা যত্নটা বা অ্যাটেনশনটা হয়তো মায়েরই একটু বেশি দেওয়া হয়। তো আসলে মাদের মায়ের বেশি লাগেও, মায়ের একটু বেশি দরকার। জানি। অবশ্যই আমি অবশ্যই। কিন্তু আর মানে শিক্ষিত মা থাকলে সবচেয়ে ভালো হয়, কারণ সে বোঝে যে কোন জিনিসটা করলে একটা মেয়ে বা একটা বাচ্চা বড় হয়ে সেই জিনিসটা অর্জন করতে পারবে। যেমন আমি, আমার মা এখন বলে যে আমি যে জিনিসগুলো অর্জন করি সেটা মনে হয় তার অর্জন। তো সেই যে হ্যাঁ। যেই জিনিসগুলো সে করতে পারেনি সেটা সে আমার মাধ্যমে দেখতে চায় বাস্তবায়ন হওয়ার জন্য। So, সেটা আমার কাছে অনেক বড় একটা শক্তি কিন্তু আপু, আমাকে অনেক বেশি ড্রাইভ করে এই জিনিসটা যে আমি যদি কিছু একটা জিতি, আমার মা জিতে যায়, আমার বাবা জিতে যায়, তো ওরা আমার সাথে যখন সেলিব্রেট করে তখন আমি বুঝি যে এটা আসলে আমার জেতা না, এটা তাদের জেতা, তারা জিতে যাচ্ছে আসলে। তো খুব ভালো লাগে আসলে এই জিনিসগুলো দেখতে। না, চমৎকার। আম, আমি আবার একটু আপনার প্রথম দিককার আলোচনার সাথে রিলেট করতে চাই। আপনি, এক তো হচ্ছে যে এটা খুবই একটা মানে ইটস আ বিগ স্টেপ যে আপনি বিবিএ পড়াশোনা করেছেন, মানে আপনি বিজনেস নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু আলটিমেটলি আপনি আপনার ক্যারিয়ারে মানে সফল শুধু না, আমি বলবো যে আপনার ক্যারিয়ারের ল্যাডারটাও খুব মানে পরিষ্কার, যে আপনি আইটি সেক্টরে আপনার ক্যারিয়ারটাকে গড়েছেন। এবং আপনি বলছিলেন যে এই স্টেম ফিল্ডে নারীদের ইয়েটা কম। তো আপনার আসলে মানে আপনার পার্সোনালি কোন আহ, বিষয়টা আপনাকে বেশি ড্রাইভ করেছে, আপনি যে আইটি সেক্টরে নিজের ক্যারিয়ারটাকে গোছালেন একজন নারী হয়ে?
হ্যাঁ, তো আপু ওইটা হচ্ছে যে কয়েকটা আসলে কারণ ছিল বা কয়েকটা ফ্যাক্টর ছিল। যেহেতু আমি ওই যে সলিড সায়েন্স আমি যেতে পারতাম না, আমার জন্য এইটাই অনলি অপশন ছিল, যে অপশনটাকে আমি কোনোভাবেই হারাতে যাচ্ছিলাম না। তো আমার জন্য এটা খুব পাওয়ারফুল একটা ফোর্স হিসাবে আমার জন্য কাজ করে, যে নো ম্যাটার হোয়াট আমাকে এটা পারতেই হবে। এবং এখানে আসলে চলে আসে যেটাকে আমরা বলি ম্যানিফেস্টেশন বা মনোছবি দেখা। তো আমি সবসময় দেখতাম যে আমাকে এমন কিছু একটা করতে হবে যেটা আমাকে সামনে ড্রাইভ করবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু একা। হ্যাঁ, আমাদেরকে সবাই সাপোর্ট করতে পারবে, কিন্তু নিজেরটা কিন্তু নিজেরই করতে হবে। তো সেটার জন্য আমার মনে হয় মনোছবি দেখাটা বা ম্যানিফেস্টেশনটা আসলে জাদুর মতো কাজ করে, আমি একদম বলবো। তো আমার জন্য আসলে এটা কাজ করেছে যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার আসলে একটা থাকে না, একটা ফেস থাকে মানুষের, যে দেয়ালে পিঠ থেকে যাওয়া। তা আমার আসলে ওই সিচুয়েশনটাই আমার হয়েছিল, যে নো ম্যাটার হোয়াট আমাকে সামনে যেতেই হবে, যেটাই হোক না কেন। তো আমি আমার 100% দিয়ে আসলে ট্রাই করেছিলাম যে আমি আমার ক্যারিয়ারটা আমি এভাবে দেখতে চাই না, আমি আসলে এনজয় করছি না, বা ভেতর থেকে আমার একটা ভয়েস আমাকে বারবারই বলতো যে তোমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, তুমি যেটা করছো আসলে এটা তোমার জন্য না। সো আমার মনে হয় আমি সেই ভয়েসটাকে শুনেছিলাম, প্লাস আমার ইচ্ছা ছিল, মনোবল ছিল, মনোছবি দেখেছিলাম হয়তো অনেক শক্ত করেই দেখেছিলাম হয়তো। তো সেই কারণেই হয়তো আজকে আইটিতে আমি জানি না আপু কতটুকু সাকসেসফুল করতে পেরেছি, বা বাট আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে তো আসলে নিজেকেই নিজে সবকিছু একাই করতে হয়, তো চেষ্টা করছি। হ্যাঁ। দেখা যাক সামনে কতটুকু আরো হয় আর কি। কিন্তু আমার খুব পছন্দের একটা এরিয়া হচ্ছে স্টেম ফিল্ড নিয়ে কাজ করা আসলে, কারণ কানাডাতেও যদি আমি যদি স্ট্যাটিস্টিক্স ভুল না হয়ে থাকি, অনলি 30% ওয়েমেন হচ্ছে স্টেম ফিল্ডে কাজ করে, এবং দে আর গেটিং 13% লেস কম্পেনসেশন দেন দ্য ম্যান। তো ও, এখানেও কিন্তু স্যালারিতেও কিন্তু অনেক টাইমে দেখা যায় যে এখানে তারতম্য থাকে আসলে। তো আসলে আমাদেরকে অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট করতে হবে প্রচুর, যাতে যারা মানে এটা কেন পড়াশোনা আমি করছে। আমার কাছে একটু জানতে ইচ্ছে করছে যে আমরা তো জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো তারা মানে বৈষম্যের ব্যাপারে খুবই কনসাস, অনেক রকম ল আছে, ডিসক্রিমিনেশন রেগুলেশন আছে, তার মধ্যে এটা কি কি করে হচ্ছে? আপু এখন স্ট্যাটিস্টিক্স এর পেছনে তো আসলে অনেক কারণ থাকে, যে আচ্ছা আচ্ছা। এখনো কিছু কিছু জায়গায় আসলে এরকম তারতম্য দেখা দেয়। তো সে কারণেই বলা যে আমরা যত বেশি এটা নিয়ে কথা বলবো, হ্যাঁ। তত বেশি স্টুডেন্টসরা এখন যারা তাদের ক্যারিয়ার পিক করবে বা কোন দিকে জীবনটাকে তারা গোছাবে, তখন যদি আমরা তাদেরকে বলতে পারি যে তোমাদের জন্য অনেক অপরচুনিটিস এখানে আছে, তোমরা দেখো, তোমরা এক্সপিরিয়েন্স করো যে তোমাদের পছন্দ হয় কিনা। তো আমাদের আসলে লিডারশিপে মেয়েদেরকে আরো বেশি আসা উচিত আসলে, তাহলে হয় কি সোসাইটিতে একটা ব্যালেন্স আসে, আমরা আমাদের জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি। মেয়েরা যত বেশি টেকনিক্যাল সাইডে আসবে আমার মনে হয় যে এটা আমাদের জন্য ভালো, যে আমরা তো গর্ব করে বলতে পারি যে আমরা একটা ব্যালেন্স ক্রিয়েট করছি আমাদের ওয়ার্ক প্লেসের মধ্যে। কারণ আমার ওয়ার্ক প্লেসের মধ্যেও আমি দেখি যে মেয়েদের থেকে ছেলেদেরই হচ্ছে দেখা যাচ্ছে যে সংখ্যাটা ওখানে বেশি। প্রমোশন হ্যাঁ। প্রমোশন তো বেশি। কিন্তু আমিও চাই যে আমরা যে কাজগুলো করি অর্গানাইজেশনের ভেতরে, সেটার মাধ্যমেও যদি আরো অনেক বেশি মেয়েরা আসে, তাহলে এটা আমাদের জন্যই তো ভালো, আমাদের জন্য প্রাউডের ব্যাপার যে মেয়েরাও তাল মিলিয়ে কাজ করছে সবার সাথে। আর রেসপন্সিবিলিটি তো নিতেই হবে, জীবনের যে ফিল্ডে হুম। যাওয়া হোক না কেন, যিনি রেসপন্সিবিলিটি না নিতে না পারছেন তিনি তো এগোতে পারবেন না। সো অবশ্যই। এখানে রেসপন্সিবিলিটিকে ভয় পাওয়ারও কিছু নেই, এটা জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট জাম্প অন ইট, যেটা আপনি করেছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো জেরিন, আপনি একটু আগে মন ছবির কথা বলছিলেন যে যখন একটা সময় আপনার মনে হয়েছিল যে দেয়ালে হয়তো পিঠ থেকে গেছে, সেই সময়টায় আপনি আবার মেডিটেশনের মধ্য দিয়ে আপনি আবার নিজের লক্ষ্যটাকে বা স্বপ্নটাকে আবার খুঁজে পেয়েছেন এবং পার্সু করার সাহসটা পেয়েছেন। এটার এক্সপিরিয়েন্সটা যদি একটু বিস্তারিত বলতেন। আমার খুব পছন্দের একটা জিনিস এটা, সেটা হচ্ছে মেডিটেশন আর হচ্ছে মনোছবি দেখা বা ম্যানিফেস্টেশন। মেডিটেশন নিয়ে যদি আপু একদম অনেস্টলি আমি বলি, আমি তো 2013-তে করেছিলাম কোয়ান্টামের কোর্সটা। তো তখন হয়তো খুব লাইটলি নিতাম, তখন কত মনে হতো বয়স যে ছিল আপনার, মানে স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, আমি স্টুডেন্ট ছিলাম আপু, আমার ছোট বোন আরো ছোটবেলায় করে মেডিটেশন। আচ্ছা। তা আমার ফ্যামিলির সবাই গ্রাজুয়েট ছিল, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান যে হচ্ছে গ্রাজুয়েট হই। তো ওদের মনে হতো কি আমি একটু ছোটবেলা থেকে একটু চুপচাপ টাইপের মানুষ, একটু সবাই যেটা বলবো আমি সবার হ্যাঁতে হ্যাঁ মিলাবো, নাতে না মিলাবো, এমন টাইপের একজন মানুষ আমি ছিলাম আর কি আচ্ছা ছোটবেলা থেকে। আচ্ছা। তো ওরা মনে করতো কি যে আমার জন্য মেডিটেশন হয়তো একটু শেষে করলেও হবে, কারণ ও যেহেতু একটু চুপচাপ টাইপের, তোর জন্য হয়তো লাগবে না জিনিসটা।
হ্যাঁ। কিন্তু যখন মেডিটেশন করি তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে ঠিক আছে করলাম, এটা আসলে কোথায় কখন কাজে লাগবে আসলে তো সিরিয়াসলি অনেস্টলি আমি নিইনি জিনিসটা, বা এটার যে কত পাওয়ারফুল একটা ওয়েপন বা একটা টুল হতে পারে সেটা আসলে আমি ওভাবে কখনো, এটা নিয়ে রিসার্চ আসলে অনেস্টলি আমি করিনি কখনো তখন। কিন্তু আমার যখন বিশাল একটা চেঞ্জ আসলো, আমি বাইরে আসার পরে আমার মন বিক্ষিপ্ত, আমাকে মানুষজন বলছে, থাকে না যে পিয়ার প্রেসার থাকে, তুমি বাইরে গেলে এখন কি হবে, তোমার ফ্যামিলি এখানে কি করবা লাইফ নিয়ে, বা কি পড়াশোনা করতেছো, বা কি হবে, এত বড় একটা চেঞ্জেস তোমার লাইফে আসলো। তো থাকে না চারপাশে এত বিক্ষিপ্ত প্রশ্ন, আমি নিজেও খুবই একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতাম প্রত্যেকদিন, যে মানুষের ফোন অ্যাভয়েড করতাম, হয়তো কথা বলতে চেতাম না, নিজেকে খুবই এক ঘরে করে রাখার একটা প্রবণতা আমার চলে এসেছিল। তো তখন একটা সার্টেন মোমেন্ট আমার মনে হলো কি যে আমি আসলে কোনো দিকে ফোকাস করতে পারছি না, কারণ আমি বাইরে আসলাম পড়াশোনা করার জন্য, এটা আমার প্রাইমারি ফোকাস, আমার যদি রেজাল্ট ভালো না হয় আমি তো, আমার তো সব গেল, তাহলে আমি আমার ফ্যামিলিরও স্যাক্রিফাইস করলাম, আমার ফ্রেন্ডশিপ গুলো বাংলাদেশে, আমি এখানে আমার কেউ নেই, আমি একা একা থাকছি, প্লাস আমার পড়াশোনাও ঠিক মতো করতে পারছি না, তো আমার তো সবই নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই মোমেন্টটা আমার মনে হলো কি যে আচ্ছা একটু ট্রাই করে দেখি মেডিটেশন, যে একটা জায়গায় মনটাকে আমি স্থির করতে পারি কিনা। তো সত্যি কথা বলতে গেলে একদিনে তো আসলে হয় না জিনিসের, তো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে হয় জিনিসটা। তো অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতাম আমি, যে যখন খারাপ লাগতো বা একটু মন খারাপ লাগতো, আমি কোনো দিকে ফোকাস করতে পারছি না, বা পরীক্ষা সামনে, ওই দিনগুলোতে আমি একটু মেডিটেশন করতাম, তখন দেখতাম কি যে আমার কাছে ভালো লাগা শুরু হলো একটু একটু করে, যে আমার হচ্ছে মাথাটা একটু ঠান্ডা, তখন আমি একটু কনসেন্ট্রেট করতে পারছি, একটু ফোকাস করতে পারছি, ফ্যামিলির সাথে আমি আবার একটু রিকানেক্ট করতে পারছি ঠিকঠাক মতো। তো আমি তখন বুঝলাম যে যেই দিনগুলোতে আমি মেডিটেশন করতাম না সেই দিনগুলোতে আমার মেন্টাল স্টেট, এবং যেই দিনগুলোতে করতাম সেই দিনের মেন্টাল স্টেট, একটা হিউজ একটা আমি ডিফারেন্স আমি খেয়াল করলাম নিজে নিজে। কারণ আপু আমি না নিজেকে খুব ইভালুয়েট করি আমি নিজেই, আমরা যেমন আচ্ছা। প্রজেক্টের জন্য করি, আমি নিজেকেও আর নিজে একটা প্রজেক্ট মনে করি যে আমারও তো অনেক ইমপ্রুভমেন্টস লাগবে, আমার উইকনেস কি, আমার স্ট্রেংথস কি, এই জিনিসগুলো নিয়ে আমি সবসময় অনেক চিন্তা করি। তো আমি যখন ডিফারেন্সটা খেয়াল করলাম, আমি মনে করলাম যে আচ্ছা আমি আরেকটু নিজেকে পুশ করি, আরেকটু বেশি করে মেডিটেশন করে দেখি যে আমি আরো বেটার কোনো আউটকাম আমি পাই কিনা। তো অনেস্টলি আপু আমি যত প্র্যাকটিস করা শুরু করলাম, আমি তত এটার পজিটিভ জিনিসগুলো দেখা আমার আমার চোখের সামনে আমি দেখা শুরু করলাম, আমি এক্সপিরিয়েন্স করা শুরু করলাম আর কি। তো এখান থেকে আসলে আমার মেডিটেশনকে খুব সিরিয়াসলি নেওয়া আমার শুরু হয় আর কি। আর ম্যানিফেস্টেশনের কথা যেটা, সেটা হচ্ছে যে যেহেতু ওই যে দেশ থেকে আসলাম সবার একটা কাইন্ড অফ বিরুদ্ধে, মানে আমার মা বাবার বিরুদ্ধে না বাট সোসাইটির বিরুদ্ধে আমি বাইরে চলে আসলাম। তো ম্যানিফেস্টেশনটা ওখান থেকে আমার কাজ করেছিল যে আমাকে এমন কোনো কিছু একটা করতে হবে নিজের জন্য, নিজের পায়ের নিচের মাটিটাকে আমার শক্ত করতে হবে নো ম্যাটার হোয়াট। কারণ বাইরে আমি নিজের সাহসে, নিজের উপরে ভিত্তি করে, নিজের নির্ভরতার উপর ভিত্তি করে আমি এসেছি, সো নো ম্যাটার হোয়াট আমাকে আমার লাইফ ঠিক মতো সেট করতে হবে, আমার ক্যারিয়ার ঠিক করতে হবে এখানে। তো আমি যে আইটিতে কাজ করব হয়তো ওরকম আমার কোনো মনোছবি তখন আমি ঠিক করতে পারিনি, কিন্তু আমি ডিফারেন্ট কিছু একটা করব। আমি করবেন। এই কমার্স থেকে বা আমি এই বিজনেসের এই ফিল্ড থেকে আমি বের হব, এতটুকু আমি দেখতে পেরেছিলাম তখন। হয়তো এই অধ্যবসায়টা ছিল, মেডিটেশন ছিল, প্লাস ওই মনোছবি হয়তো ছিল আসলে, যেটা আমি এখন করলাম আর কি। ওটাই হয়তো আমার মনোছবি ছিল আলটিমেটলি। সো যখন তিনটা ইনগ্রিডিয়েন্ট যখন একসাথে কম্বাইন্ড হয়ে গেল, তখনই হয়তো এটা রিফ্লেকশনটা হয়তো আমার কেরিয়ার, বা আপনারা এখন যেটা আমাকে দেখছেন সেটারই হয়তো একটা রিফ্লেকশন হচ্ছে ওই তিনটা ইনগ্রিডিয়েন্টের একটা সংমিশ্রণ আসলে। না, চমৎকার, চমৎকার। আমরা আমাদের আলাপের একেবারে শেষ দিকে চলে এসেছি জেরিন। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো এই শেষ প্রশ্নের মধ্য দিয়ে, যে আমাদের যারা তরুণরা আছে, তরুণীরা আছেন, বা একেবারেই আর্লি তারুণ্য যেটাকে বলে, যে হয়তো কৈশোরের প্রথম সময়টায় আপনি নিজেও যখন মেডিটেশন করেছেন, সেটা একেবারেই একটা আপনার সেই বলা যায় যে কৈশোর বা মাত্র কৈশোর পেরিয়েছেন ওই সময়টায়। আপনি কি বলবেন, মানে একজন আহ, তরুণ বা তরুণী বা কিশোর বা কিশোরীর জন্য আহ, ওই বয়সে কোয়ান্টাম মেথড কোর্স করাটা আসলে তার জন্য কতখানি এটা সহায়ক বলে আপনার কাছে মনে হয়? কোয়ান্টাম আমার কাছে মনে হয় যেটা আমরা সবসময় বলি ইটস আ সায়েন্স অফ লিভিং, রাইট? সো এমন না যে এটা কোনো একটা অ্যাড অন লাইফের উপরে, ইটস আ পার্ট অফ লাইফ। সো মেডিটেশন যদি আমি বলি এক লাইনে মেডিটেশন কি বা মেডিটেশন কেন করা উচিত, সেটা হচ্ছে মেডিটেশন ক্যান গিভ ইউ আ সেন্স অফ কাম, পিস অ্যান্ড ব্যালেন্স।
and this can benefit your emotional well-being. সো আমাদের ব্রেইন যত বেশি ঠান্ডা থাকবে, যত কাম অ্যান্ড কোয়াইট থাকবে, আমরা কিন্তু তত বেশি কনসেন্ট্রেট করতে পারবো। আমাদের লাইফে প্রবলেম আসবে, এবং দিস ইজ পার্ট অফ লাইফ। লাইফ কিন্তু কখনোই এক লাইনে চলবে না, ইটস নট আ লিনিয়ার লাইন, রাইট? জি। দেয়ার উইল বি আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড থিংস লাইক দ্যাট, বাট আমরা যখন আমাদের ব্রেইন মাসলটা আমাদের যত বেশি স্ট্রং হবে, যত বেশি আমরা ক্ল্যারিটি থাকবে, আমরা কিন্তু তত বেটার প্রবলেম সলভ করতে পারবো। যেহেতু আমি প্রজেক্ট ম্যানেজার, আমি সবসময় প্রবলেম সলভ নিয়ে কথা বলি। হ্যাঁ। তো যত বেশি আমাদের মাথা ঠান্ডা থাকবে আর যত কম আমরা রিয়াক্ট করব, তত বেশি কন্ট্রোল আমাদের কাছে, এবং তত বেশি আমরা কনসেন্ট্রেট করতে পারবো। দিস ইজ দ্য অনলি থিং, কনসেন্ট্রেশন। এবং এটা অনলি পাওয়া যায় মেডিটেশন করলে। আর ইয়তের জন্য আমি যেটা বলবো যে যত বেশি মেডিটেশন করব, তত বেশি আমাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন ইমপ্রুভড থাকবে, তত বেশি আমরা আমাদের কাজ, সেটা হতে পারে আমাদের হোমওয়ার্ক, সেটা হতে পারে আমাদের এক্সামস, সেটা হতে পারে আমাদের ছোটবেলাতে আমরা আসলে সেলফ এস্টিম নিয়ে অনেক অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি, সমস্যা যে ছোট থাকে আমাদের। বাচ্চারা হুম। নিজেদের পার্সোনালিটি গ্রো করাটা বা পার্সোনালিটি বিল্ড আপ করাটা আসলে ছোটবেলা থেকেই হয় আপু, এটা কোনো বড় হয়ে না, কোনো এবং কিছু শুধু গ্রো তাই করা না যায় না। জেরিন, এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে সেলফ এস্টিম এমন একটা জিনিস প্রত্যেক এক্স্যাক্টলি, মুহূর্তের একটা স্ট্রাগল হয়ে গিয়েছে। মানে এক্স্যাক্টলি, প্রতিদিনই এটাকে এক্স্যাক্টলি। নতুন ভাবে হয় চাঙ্গা করতে হয়, আবার যেটা দেবে যেতে থাকে, তাই না? এক্স্যাক্টলি আপু, সেলফ এস্টিম, তারপরে হচ্ছে আপনার কনফিডেন্স, একটা ছোট্ট কমেন্ট হ্যাঁ, আপনার সারা দিনের মুড কিন্তু নষ্ট করে ফেলতে নষ্ট পারে, করে দিতে রাইট? পারে। হুম। তো আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে ইগনোর করতে পারি, বিকজ ওই মানুষটার কি লিখবে বা কি চিন্তা করবে সেটার হ্যাঁ, কন্ট্রোল কিন্তু আমাদের কাছে নেই। যেটার কন্ট্রোল আমাদের তার কাছে তার আছে সেটা ইন্টেনশনটাই হতে হচ্ছে পারে যে আমাকে দমিয়ে দিতে চাচ্ছে। তা আমি যদি দমে এক্স্যাক্টলি, যাই তাহলে তো আমি তার উদ্দেশ্যটাকে সার্থক করলাম। এক্স্যাক্টলি আপু, আপনি নিয়ন্ত্রণটা তাকে দিয়ে দিচ্ছেন, আপনার সারা দিনের যে এনার্জি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। হুম। আমি সেদিন একটা কথা শুনছিলাম, সেটা বলছিল যে হার্ট পিপল। সো যেই মানুষটা নিজে হার্ট, যেই হ্যাঁ, মানুষটা ভেতরে আনহিলড, সে আরেকজনকে হার্ট করে খুব মজা পায়। মজা তার পায়। কাছে মনে হয় যে ওই মানুষটাকে আমি আমার লেভেলে নামিয়ে আনতে পারলাম, সেখানেই তার সার্থকতা। সো আপনি যদি একদম নন বদার্ড হয়ে, একেবারে ইনডিফারেন্ট হয়ে, একেবারে লেস কোনো রিয়াকশন ছাড়া যদি একটা জায়গা থেকে চলে যেতে পারেন, হুম। আপনি হচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে সবচেয়ে স্ট্রংগেস্ট পার্সন। জি। সো এই জিনিসটা আমাদেরকে অর্জন করতে হবে। এটা প্র্যাকটিস, এটা আসলে একদিনে হবে না আপু, এটা হুম। প্র্যাকটিস করতে হয়, Practice করতে প্র্যাকটিসের উপরে থাকতে হয়। সেই কারণে আসলে আমাদের কোয়ান্টামে জয়েন করা উচিত, কারণ আমাদের একটা সংঘের মধ্যে আমরা থাকি, কোয়ান্টাম একটা 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 পজিটিভ এনার্জির মধ্যে, একটা ভাইব্রেশনের মধ্যে আমরা থাকি। যত বেশি আমরা এই জায়গাটাতে আসবো, যত বেশি আমরা নার্চার করব আমাদেরকে, তত বেশি আমরা এই স্কিল গুলোকে ডেভেলপ করতে পারবো। তো সেই কারণে আমি বলবো, এবং আমি আমার ফ্যামিলির মানুষজনকেও বলি, ইভেন আমার মা বাবা, আমার ছোট বোন, ওরাও অ্যাডভোকেট কোয়ান্টামের জন্য এবং মেডিটেশন অ্যান্ড এই জিনিসগুলোর জন্য, যে ওরা সবাইকে বলে। ইভেন আমার কাজিনসরাও যখন পড়াশোনা করে, ওদেরকে বলে যে তোমরা সময় পেলে কোয়ান্টামে যাবে, ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার মানুষদের সাথে কথা বলবে, কিভাবে কথা বলতে হয়, কমিউনিকেট কিভাবে করতে হয়, সেটাও কিন্তু একটা জিনিস আমরা কোয়ান্টাম থেকে শিখেছি। কারণ আমরা জানি কোয়ান্টামের মানুষরা যাই হোক না কেন মাথা ঠান্ডা থাকে। তো এই জিনিসটা আসলে ছোটবেলা থেকে আমাদেরকে শিখলে খুব ভালো হয়। যেমন আমি একটা সার্টেন এইজে এসে শিখেছি, কেউ যদি আমার থেকে হুম। ছোটবেলায় শিখে, তার কিন্তু জীবনটা আরো অনেক সুন্দর করে সে আগাতে পারবে, তাই না? জি। তো কেন না আমরা মানুষকে এনকারেজ করি যে ভালো একটা সংঘের সাথে থাকার জন্য? কারণ মানুষ তো এট দ্য এন্ড অফ দ্য ডে, মানুষ তো একা থাকতে পারবে না, তাই না? তাকে একটা সোসাইটি, একটা সংঘের মধ্যে থাকতে হয়। কেননা সেই সংঘটা কোয়ান্টামই হোক না কেন, যেখানে আমরা পজিটিভিটি নিয়ে কথা বলি, পজিটিভ জিনিসগুলো নিয়ে কথা বলি, নেগেটিভ জিনিসকে দূরে সরাই, কিভাবে নেগেটিভ জিনিসকে পজিটিভ ভাবে দেখা যায় সেটা নিয়ে কথা বলি। তো এই কারণে আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আমার কথা শুনছেন বা যারা আমাকে ফলো করেন, তারা প্লিজ কোয়ান্টামের সাথে আপনারা জড়িত থাকুন, দেখবেন আপনাদের জীবন ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে। চমৎকার, চমৎকার। জেরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, মানে আপনার অনেক রাতের বেলা এখন, কিন্তু আমাদের সাথে মিলিয়ে আপনি যে এতটা সময় দিলেন, এবং খুবই ব্যস্ত থাকেন, পেশা, ওখানকার সামাজিক নানান সংগঠনের সাথে আপনি জড়িত আমরা জানি, সবকিছু মিলে আপনি যেভাবে আসলে আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতার। এবং আমরা আপনার জন্য প্রার্থনা করি যে আপনি যেভাবে স্বপ্ন দেখছেন, নিজেকে যেভাবে অন্যদের জন্য এক্সাম্পল হিসেবে উপস্থাপন করতে চাইছেন, ইতিবাচকতার, ক্ষমতায়নের এবং এগিয়ে চলার প্রেরণার, আমরা প্রার্থনা করি যে সেই সেই
জায়গায় আপনি নিজেকে পৌঁছে আপনি সত্যিকার অর্থেই নিজেকে একজন আদর্শ উদাহরণ হিসেবে উপস্থাপন করুন। আর আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাকে আমরা সবসময় আমাদের পাশে পেতে চাই। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা বড় প্রেরণার একটা বিষয় হবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপু, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবা, আমার ছোট বোন, আমার পরিবারের জন্য। তারা আমার সবচেয়ে বড় শক্তি, সৃষ্টিকর্তার পরে তারা আমার সবচেয়ে বড় শক্তি, আমার শক্তির একদম কেন্দ্রস্থল তারা। তাদের জন্য দোয়া করবেন। এবং কোয়ান্টামের সাথে আমার কিছু কাজ করার পরিকল্পনা আছে, তো ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে কথা বলবো। কথা কিন্তু বলবো। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। কোয়ান্টামের সাথে সবসময় থাকতে ভালো লাগে, তো আশা করবো ভবিষ্যতেও কোয়ান্টামের সাথেই থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপু। মণ্ডলী, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ সাকসেসের আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। আমরা খুবই এনার্জেটিক একজন মানুষের সাথে সময় কাটালাম কিছুটা। নিঃসন্দেহে এটা আপনাদের জন্য অনুপ্রেরণার কিছু না কিছু খোরাক দিয়েছে এবং আমরা আহ, সবসময় চাইবো যে এভাবেই অনুপ্রেরণাদায়ী মানুষগুলোকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে। আর এই ধরনের এপিসোডগুলো যদি আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং এটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য এটার শেয়ার করার সুযোগটাও নিতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।